ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি প্রেসিডেন্টের যে আগের চ্যাপ্টারটা তার পরের পার্টটা দেখব। তো আমি তরুণ গোয়েলের ইন্ডিয়ান পলিটিক্স থেকে প্রেসিডেন্ট চ্যাপ্টারটা দেখাচ্ছি। তো আগের পার্টে যারা আমার সঙ্গে ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে, এটা আমি পাওয়ার্স থেকে আজকে সেকেন্ড পার্ট পড়াবো। যেহেতু পাওয়ার্সের আগে আমরা দেখে নিয়েছি যে কীভাবে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয়, কীভাবে টেনিয়র যা যা ছিল সব কিছু আমরা এক্সপ্লেনেশন ভালো করে দিয়েছি। তো আশা করি তোমাদের সেই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তো আজকে আমার সঙ্গে চলো পাওয়ার্সটা দেখে নেওয়া যাক। যারা ভিডিওটা আগে দেখো নি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নাও, তাহলে আশা করি তোমার বুঝতে সুবিধা হবে। তো চলো এক্সিকিউটিভ পাওয়ার্স প্রথমে দেখছি। এক্সিকিউটিভ পাওয়ার প্রথমে দেখার আগে আমি যেটা বলবো যে এক্সিকিউটিভ ব্যাপারটা নিয়ে শর্ট করে মাথায় খেলতে হবে যে এক্সিকিউটিভ পাওয়ার্স বলতে সেই সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্ট যা কিছু প্রাইম মিনিস্টার থেকে শুরু করে কাউন্সিল অফ মিনিস্টার, ইউপিএসসি, কন্ট্রোলার, অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, চিফ ইলেকশন কমিশনার, যত কিছু ইম্পর্টেন্ট ইউনিয়ন রিলেটেড যত পোস্ট আছে সেই পোস্টগুলোতে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছে সেই পোস্টগুলোর হেডকে। তো সেই যে হেড যত কিছু অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড ব্যাপার সেগুলো হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়বে। আচ্ছা, এখানে আমি প্রথম যে পয়েন্টটা এখানে বলা রয়েছে, অল এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ফর্মালি টেকেন ইন হিজ নেম। অর্থাৎ এই কথাটার সঙ্গে আমি আগের ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে প্রেসিডেন্টকে জুরি বলা হয়, অর্থাৎ প্রেসিডেন্টের নামে সব কিছু করা হয়, কিন্তু বাস্তবে যে কাজটা করে তাকে ডি ফ্যাক্টো বলা হয়। অর্থাৎ প্রাইম মিনিস্টার হলেন ডি ফ্যাক্টো এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ডি জুরি, অর্থাৎ যার নামে নেওয়া হয়, টেকেন ইন হিজ নেম, যার নামে সমস্ত কিছু। যদি আমাদের এখন ইমার্জেন্সি জারি হয় তাহলে ইমার্জেন্সির কথা বলতে হবে যে প্রেসিডেন্ট ইমার্জেন্সি জারি করেছেন, কিন্তু বাস্তবে কি শুধু প্রেসিডেন্টের একার সেটা সিদ্ধান্ত হয়? তা হয় না। অর্থাৎ যার নামে নেওয়া হচ্ছে সে হচ্ছে ডি জুরি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এখন আবার বলছি। তো অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে এগুলো দেখে নাও, যেই পোস্টগুলো অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে এইগুলোই হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট হয়ে গেল। তারপরে দেখো লেফটেন্যান্ট গভর্নর যে সমস্ত ইউনিয়ন টেরিটরিতে থাকে, ইউনিয়ন টেরিটরিগুলো কিন্তু বেশিরভাগই এই দেখাশোনার এই যে কে হবে সেইগুলোও কিন্তু ঠিক করে আমাদের প্রেসিডেন্ট। তো এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে এটাও আসবে, যেহেতু এটাও এক ধরনের অ্যাপয়েন্টমেন্ট। তো এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে আশা করি তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে। নেক্সট হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার হচ্ছে যত ধরনের আমাদের যে পার্লামেন্ট যেভাবে চলে সেই রিলেটেড যত ধরনের ঘটনা সেগুলো হচ্ছে লেজিসলেটিভ, অর্থাৎ লেজিসলেচার কীভাবে চলে তো সেই রিলেটেড সমস্ত কিছু দেখতে হবে। এখানে দেখো প্রথমের পয়েন্ট বলছে ক্যান সমন অ্যান্ড প্রলগ দ্য সেশন অফ দ্য হাউস, মানে টু হাউস, অ্যান্ড ক্যান রিজলভ লোকসভা। এখন দেখো আমরা জানি যে জয়েন্ট সেশন ডাকতে পারেন, প্রোরোগেশন করতে পারেন সেশনকে প্রেসিডেন্ট, এবং দুটো হাউস বলতে লোকসভা এবং রাজ্যসভা, কিন্তু রাজ্যসভাকে কিন্তু ডিজলভ করতে পারবে না। সেই জন্য দেখো বলেছে ক্যান ডিজলভ লোকসভা, অর্থাৎ রাজ্যসভা আমরা জানি যে পার্মানেন্ট হাউস, রাজ্যসভাকে ডিজলভ করা যায় না। লোকসভাকে ডিজলভ করা অর্থাৎ ভেঙে দেওয়া সম্ভব, কারণ লোকসভাতে সবাই ইলেক্টেড হয়, আমরা ইলেকশন করে নিয়ে আসি, প্রধানমন্ত্রী নির্বাচন করে নিয়ে আসি। তো সেইটাকে যখন তার কোনো কনফিডেন্স থাকে না, তার সেখানে সরকার যখন পড়ে যায় তখন সেটা ডিজলভ করা সম্ভব, কিন্তু রাজ্যসভায় কিন্তু এমনটা হয় না। রাজ্যসভা হলো পার্মানেন্ট হাউস। তো এটা ক্লিয়ার হয়ে গেছে, সেই জন্য লোকসভাকেই শুধু ডিজলভ করতে পারেন। এছাড়া দুটো হাউস, রাজ্যসভা এবং লোকসভা দুটোকেই সমন করতে পারেন, দুটোর সেশনকে প্রোরগ করতে পারেন। প্রোরগ অর্থাৎ কি সেটা আমি পার্লামেন্ট চ্যাপ্টারে বোঝাবো, এখানে বোঝাচ্ছি না। ক্যান অ্যাড্রেস বোথ দ্য হাউস জয়েন্টলি সেপারেটলি, অর্থাৎ যখন কোনো বিল পাস নিয়ে দুটো হাউসের মধ্যে মতপার্থক্য হয় তখন বিলটা পাস করার স্বার্থে জয়েন্ট সেশন ডাকা হয়। তো এই জয়েন্ট সেশন প্রেসিডেন্ট ডাকেন। এবং এরপরে দেখো বলছে অ্যাড্রেস দ্য ফার্স্ট সেশন আফটার জেনারেল ইলেকশন অ্যান্ড অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য ফার্স্ট সেশন অফ ইচ ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর যখন প্রথম সেশন হয় সেই প্রথম সেশনটাকে অ্যাড্রেস করেন প্রেসিডেন্ট। ক্যান সেন্ড মেসেজ টু বোথ হাউস, অর্থাৎ কোনো প্রয়োজন হলে বিল পেন্ডিং থাকলে, বিল সংক্রান্ত কোনো ব্যাপার, পার্লামেন্টারি কোনো ইস্যু, সেই সম্পর্কে মেসেজ পাঠাতে পারেন যে কোনো হাউসকে, রাজ্যসভা অথবা লোকসভাকে, তার প্রয়োজন মতো, মানে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। Can appoint any member of the Lok Sabha to preside over its proceeding when both the offices of Speaker and the Deputy Speaker fall vacant simultaneously. অর্থাৎ এখানে কি বলছে, যখন
দেখো কি বলছে এটাতে, স্পিকার এবং ডেপুটি স্পিকার যখন যখন তার জায়গা ভ্যাকেন্ট হয়ে যায় অর্থাৎ খালি হয়ে যায়, তখন সেই লোকসভার যে সমস্ত মেম্বার্স রয়েছে তাদের থেকেই একজনকে প্রিসাইড করতে বলা হয়, তো সেই ব্যাপারটা দেখাশোনা করেন। এছাড়া আমরা জানি রাজ্যসভায় 12 জন মেম্বার যারা নমিনেট থাকে, সেই নমিনেশনটা কে করে, নমিনেট কে করে, প্রেসিডেন্ট। এছাড়া অ্যাংলো ইন্ডিয়ান যারা থাকে লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, তাকে নমিনেট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যদিও এই অ্যাংলো ইন্ডিয়ান পোস্টটা 2020 সালের পর থেকে বন্ধ হয়ে গেল। এরপরে দেখো বলছে ক্যান এনাক্ট লস থ্রু অর্ডিন্যান্স ওয়েন পার্লামেন্ট ইজ ইন রিসেস। এটার অর্থ কী, এটা বলা রয়েছে 123, এটা খুব ইম্পর্টেন্ট। 123-তে বলছে যে অর্ডিন্যান্স সম্পর্কে। অর্ডিন্যান্স কি সেটা পার্লামেন্ট চ্যাপ্টারে আরও ভালো করে বলবো, এখানে ছোট করে বলে দিই যে যখন কোনো পার্লামেন্টে সেশন হয়, যে আমরা জানি যে বছরে 3টে সেশন হয় আমরা পার্লামেন্টারি বিল পাসের জন্য, নানা রকম প্রসিডিওরের জন্য সরকারের, সেই সময় যদি পার্লামেন্ট সেশনে থাকে না, সাপোজ একটা পার্লামেন্টের সেশন শেষ হয়ে গেল এবং পরবর্তী পার্লামেন্টের সেশনের মাঝখানের যে টাইমটা, সেই সময়টায় যদি এমন কোনো দেশের প্রয়োজন হয় যে কোনো ল আনার জন্য, সেই সময় প্রেসিডেন্টের কিন্তু সেই ক্ষমতা আছে যে সেই লটা সে আনতে পারে। সেই ধরনের সেই সময়ের লটাকে বলা হয় অর্ডিন্যান্স। অর্থাৎ অর্ডিন্যান্স, এখানে পরেরটার লাইনে বলছে দ্য অর্ডিন্যান্স মাস্ট বি পাসড বাই পার্লামেন্ট উইদিন 6 উইকস অফ রিঅ্যাসেম্বলি। অর্থাৎ এখানে বলছে কি, যখন ধরো অর্ডিন্যান্সটা সাপোজ পাস হলো, পরবর্তী সেশন আসার পরে যখন নেক্সট আবার সেশন চালু, তখন সেই অর্ডিন্যান্সটা আবার 6 সপ্তাহের মধ্যে ডিসিশান নিতে হবে পার্লামেন্টকে যে সেই অর্ডিন্যান্সের তৈরি আইনটা চলবে কি চলবে না, নাকি বন্ধ হয়ে যাবে। সেই জন্য সেই 6 সপ্তাহ ম্যাক্সিমাম টাইম, আর একটা সেশন থেকে আরেকটা সেশনের মধ্যে ম্যাক্সিমাম টাইম ডিউরেশন হতে পারে 6 মাস। তো 6 মাস 6 সপ্তাহ হচ্ছে একটা অর্ডিন্যান্সের ম্যাক্সিমাম টাইম পিরিয়ড, যেটাতে একটা অর্ডিন্যান্স বেঁচে থাকতে পারে। তো এটা আমি এর সঙ্গে তোমার একটা নোটও বলে দিলাম, সেটা তোমরা সাইডে লিখে রাখতে পারো। আদারওয়াইজ আমি যখন লক্ষ্মীকান্ত বইটা পড়াবো ইন ডিটেল, তখন তোমাদের আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারবো। তো নেক্সট পেজে চলে যাচ্ছি। তো নেক্সট পেজে দেখো বলছে যে লেস দ্য রিপোর্ট দ্য ক্যাগ, ইউপিএসসি, ফাইন্যান্স কমিশন, আদার্স বিফোর দ্য পার্লামেন্ট। অর্থাৎ এরা যে সমস্ত রিপোর্ট দেয়, ক্যাগ, ইউপিএসসি, ফাইন্যান্স কমিশন, এটা যে সমস্ত রিপোর্ট দেয় সেগুলো প্রেসিডেন্টের কাছে দেয়, এবং প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে সেই রিপোর্টগুলোকে নিয়ে পার্লামেন্টে পেশ করা। নেক্সট দেখো ডিসাইডস অন দ্য কোয়েশ্চেন্স অ্যাজ টু দ্য কোয়ালিফিকেশন অফ দ্য এমপি ইন কনসালটেশন উইথ দ্য ইলেকশন কমিশন। অর্থাৎ এমপির কোয়ালিফিকেশন কী হবে সেটা ইলেকশন কমিশনের সাথে কথাবার্তা বলে ডিসাইড করেন। দ্য প্রায়র রেকমেন্ডেশন অর পারমিশন ইজ নিডেড টু ইন্ট্রোডিউস সার্টেন টাইপ অফ বিল ইন দ্য পার্লামেন্ট। অর্থাৎ এমন কিছু বিল কত ধরনের হয় পার্লামেন্ট চ্যাপ্টারে ভালো করে দেখব। বিল 4 ধরনের হয়, যার মধ্যে মানি বিলটা আমি বলছি এখানে যে এক্সাম্পলে দেখো লিখেছেও যে মানি বিলটা তোমার হচ্ছে আগে প্রিভিয়াস কনসেন্ট, অর্থাৎ আগে সম্মতি নিতে হয় প্রেসিডেন্টের যে এরকম মানি বিলটা আমরা ইন্ট্রোডিউস করতে চলেছি আমাদের লোকসভা অথবা লোকসভায়। এই মানি বিল যেহেতু একমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করা যায়, এবং স্টেটের ক্ষেত্রে মানি বিল ইন্ট্রোডিউস করা যায় একমাত্র স্টেট অ্যাসেম্বলিতে। ঠিক আছে, তো এই দুটো ক্ষেত্রে আগে ওই স্টেটের ক্ষেত্রে গভর্নরকে আগে জানাতে হবে, এবং লোকসভার ক্ষেত্রে প্রেসিডেন্টকে আগে থেকে জানিয়ে রাখতে হবে। সেটাই বলছে প্রেসিডেন্টের একটা যখন বিল পাস হয় তখন প্রেসিডেন্ট কী করতে পারে, সেই ক্ষমতাটা লেজিসলেটিভ একটা পাওয়ারের মধ্যে ইম্পর্টেন্ট ক্ষমতা, দেখো রেড কালারের দেওয়া রয়েছে। গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল। অর্থাৎ যখন বিলটা সব কিছু হয়ে গিয়ে তার কাছে আসবে তখন সেটা অ্যাসেন্ট দিতে পারে, অর্থাৎ তাতে রাজি হয়ে যেতে পারে যে হ্যাঁ বিলটা চলবে। যখনই তিনি অ্যাসেন্ট দিলেন তখনই কিন্তু একটা বিল অ্যাক্টে পরিণত হয়ে যায়। তো যতক্ষণ না তিনি সাইন করছেন ততক্ষণ সেটা বিল, এবার যখন তিনি সাইন করে দিচ্ছেন সেই মুহূর্ত থেকে সেটা আমাদের ভারতবর্ষে এটা অ্যাক্ট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট দিচ্ছে উইথহোল্ড হিজ অ্যাসেন্ট টু দ্য বিল। অর্থাৎ সে বিলে সাইন করলেন না, এরকম হতে পারে। 3, রিটার্ন দ্য বিল ফর রিকনসিডারেশন। অর্থাৎ সে এমনও মনে করতে পারেন খসড়াটা পড়ে যে এটা আবার রিকনসিডারেশন হওয়ার প্রয়োজন, অর্থাৎ পুনরায় আবার সে ফিরিয়ে দিতে পারেন বিলটা, যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে আবার সব কিছু পাস করে আসতে হবে, তবে তিনি সেই বিলটায় সাইন করবেন, আদারওয়াইজ নট। যদি এখানে একটা ব্যাপার আছে, এটা আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে ইন ডিটেল দেখবো, তবু আমি এখানে শর্টে বলে রাখছি যে যদি বিলটা সেকেন্ড টাইম পাস হয়ে আসে তাহলে প্রেসিডেন্টের কিন্তু সেই বিলটায় সই করতে সে বাধ্য থাকবে। ঠিক আছে, এটাও একটা পার্ট। তো এখানে কি বলছে নেক্সট আমরা দেখছি যে
ভেটো পাওয়ার হচ্ছে কত ধরনের ভেটো পাওয়ারটা কি না, এমন একটা পাওয়ার যে এখানে তো আমরা দেখলাম যে এই 3টে প্রসিডিওর করতে পারে, হয় সাইন করতে পারেন, হয় না করতে পারেন, অথবা রিকনসিডারেশন করতে পারেন। এছাড়া কি করতে পারেন, এছাড়া ভেটো পাওয়ার ইউজ করতে পারেন। ভেটো পাওয়ার কত ধরনের আছে, আমাদের ইন্ডিয়াতে 3 ধরনের ভেটো পাওয়ার দেখতে পাওয়া যায়, অ্যাবসলিউট ভেটো, কোয়ালিফাইড ভেটো এবং পকেট ভেটো। অ্যাবসলিউট ভেটো কি, যদি আমি না দেই, আমি অ্যাসেন্টটা না করি, আমি যদি আটকে রাখি, বিলটা উইথহোল্ড করে রাখি, তাহলে হতে পারে অ্যাবসলিউট ভেটো। কোয়ালিফাইড ভেটো আমাদের এখানে খুব একটা দেখা যায় না, আমি বোধহয় আগে একটু ভুল বললাম। অ্যাবসলিউট ভেটো, সাসপেনসিভ ভেটো এবং পকেট ভেটো আমাদের ইন্ডিয়াতে দেখা যায়। তো সাসপেনসিভ ভেটোটা এটাই ইম্পর্টেন্ট। সাসপেনসিভ ভেটো হচ্ছে এখানে রিকনসিডারেশন, অর্থাৎ যেটা আমরা আগে দেখলাম যে আবার রিকনসিডারেশন অর্থাৎ ফেরত পাঠাবে সেই হাউসে যেভাবে সেটা এসেছিল। এছাড়া পকেট ভেটো হচ্ছে ইনডেফিনিট পিরিয়ডের জন্য, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য সেটাতে কোনো অ্যাকশানই উনি নেবেন না, এটা উনি করতে পারেন। তো এই প্রসিডিউরটাকে পকেট ভেটো বলা হয়, ঠিক আছে। এরপর দেখো এই ব্যাপারগুলো এখানে ডিটেলে বলা রয়েছে, তোমরা আশা করি আমি যেটা বললাম এগুলোই পড়ে দেখলেই বুঝতে পারবে যে এগুলোই রয়েছে। তো এরপরে পকেট ভেটোর মধ্যে আরেকটা জিনিস এখানে অ্যাড করবো, যে এখানে আরেকটা জিনিস এই পকেট ভেটো সবটা দেখে নেওয়ার পরে বলছি, দেখো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলও এক ধরনের বিল আছে, সেই বিলটাই কিন্তু কখনো এই সমস্ত যা যা আমি বললাম, যা যা এখানে লেখা রয়েছে, এগুলো অ্যাপ্লিকেবল হবে না। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে হবে হচ্ছে শুধুমাত্র অ্যাসেন্ট দিতেই হবে, এটাই হবে ফাইনাল। তো নেক্সট হচ্ছে কিছু ফিনান্সিয়াল পাওয়ার রয়েছে। ফিনান্সিয়াল পাওয়ারগুলোর মধ্যে কী কী না, মানি বিল অরিজিনেট হবে যেখান থেকে, সেখানে প্রিভিয়াস কনসেন্ট থাকতে হবে, যে রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট, এখানে বলছে all money bills can originate in parliament only on recommendation of president। এখানে আরেকটা বলছে নো ডিমান্ড ফর গ্র্যান্টস ক্যান বি মেড এক্সেপ্ট অন হিজ রেকমেন্ডেশন, অর্থাৎ আমরা গ্র্যান্টের জায়গায় দেখবো যে সবই পার্লামেন্টে রয়েছে, যে পার্লামেন্ট চ্যাপ্টারের মধ্যে যে গ্র্যান্টের ব্যাপারটা, গ্র্যান্ট যখন দিতে হয় কোনো ক্ষেত্রে, সেই গ্র্যান্টের পারমিশন কিন্তু প্রেসিডেন্ট দেয়। তো গ্র্যান্ট যেহেতু টাকা পয়সা রিলেটেড, সেটা ফাইন্যান্স পাওয়ারের মধ্যে পড়বে। তারপরে নেক্সট হচ্ছে হি ক্যান মেক অ্যাডভান্সেস আউট অফ দ্য কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ কন্টিজেন্সি ফান্ড কনসোলিডেটেড ফান্ড কিন্তু নয়, কন্টিজেন্সি ফান্ড কিন্তু অপারেট করে প্রেসিডেন্ট। তো কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়াতে যে যদি কোনো কিছু ইমার্জেন্সি বা ক্যালামিটি হয়, তখন কিন্তু সেখান থেকে টাকা বের করতে পারা যায়, সেটা একমাত্র পারমিশন পায় কিন্তু প্রেসিডেন্ট, সেটা এখানে বলছে। অ্যাপয়েন্ট ফাইন্যান্স কমিশন আফটার এভরি 5 years দ্য রেকমেন্ডেড ডিস্ট্রিবিউশন ট্যাক্স অ্যান্ড ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, যেটা আমরা 7th শিডিউলে দেখতে পাই যে ইউনিয়ন স্টেটের যে রিলেশন, তার মধ্যে কিন্তু ট্যাক্স ডিস্ট্রিবিউশনও পড়বে। তো সেই রিলেটেড সমস্ত কিছু রেকমেন্ডেশন কে দেয় না, ফাইন্যান্স কমিশন দেয়। সেই ফাইন্যান্স কমিশন কিন্তু অ্যাপয়েন্টেড হয় প্রেসিডেন্টের দ্বারা। তো এটাই ওটা একটা পার্ট। তারপরে নেক্সট হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। জুডিশিয়াল পাওয়ার মানে হচ্ছে যে সমস্ত আইনগত যে সমস্ত পাওয়ার রয়েছে। তো আমরা এখানে দেখছি যে কত ধরনের পাওয়ার এখানে পাচ্ছে প্রেসিডেন্ট। পার্ডন, রিপ্রাইভ, রেমিশন, রেসপাইট, কমিউটেশন, এগুলো ডিটেল ব্যাখ্যা করলে বলছে পার্ডন হচ্ছে যারা মানে ক্ষমা, পার্ডন অর্থাৎ ক্ষমা। এখানে যদি কোনো এমন ব্যক্তি থাকে যার এগেনস্টে মানে খুনের দায় রয়েছে, এবং অর্থাৎ কোনো মানে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, এরকম ক্ষেত্রে ডেথ সেন্টেন্স রয়েছে, তো ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে ক্ষমা দিতে পারেন, সেটা হচ্ছে পার্ডন। রেপ্রাইভ হচ্ছে এখানে বলছে ইট মিনস এ স্টে অফ এক্সিকিউশন অফ সেন্টেন্স পেন্ডিং প্রসিডিং ফর পার্ডন অর কমিউটেশন, অর্থাৎ রেপ্রাইভ হচ্ছে তোমাকে কিছুদিনের জন্য স্থগিত করে দেওয়া, ঠিক আছে, সেটা হলে রেপ্রাইভ হবে। রেমিশন হচ্ছে দ্য পাওয়ার অফ রেমিশন রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য ক্যারেক্টার, অর্থাৎ এক্সাম্পলও দিচ্ছে সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট ফর 1 year মে বি রেমিটেড ফর 6 months, অর্থাৎ টাইমটা কমিয়ে দেওয়া। কারোর যদি 10 বছরের শাস্তি হয়ে থাকে, তাকে 5 বছরের শাস্তি করিয়ে দেওয়া, সেইটা করলে সেই ক্ষমতাটাকে রেমিশনের মধ্যে পড়বে। রেসপাইট হলে কি হবে না, পাওয়ার টু গ্র্যান্ট রেসপাইট মিনস অ্যাওয়ার্ডিং এ লেসার সেন্টেন্স, অর্থাৎ এখানে যারা প্রেগনেন্ট ওম্যান থাকে কিংবা হ্যান্ডিক্যাপ পার্সন থাকে, যারা ফিজিক্যালি ডিসেবল, অর্থাৎ তারা ক্রাইম করেছে, সেরকম ক্ষেত্রে যদি শাস্তি কমিয়ে দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তাদের শাস্তিটাকেই কমিয়ে দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে রেসপাইট। আর কমিউটেশন হচ্ছে ইট মেয়ারলি ডিসক্রাইব ইট মেয়ারলি সাবস্টিটিউটস ওয়ান ফর্ম অফ দ্য পানিশমেন্ট ফর অ্যানাদার, অর্থাৎ এক ধরনের শাস্তি দিয়েছে, সেটাকে চেঞ্জ করে অন্য ধরনের শাস্তি। সাপোজ কারোর ডেথ সেন্টেন্স দিয়েছে, ফাঁসি হবে, তাকে ক্ষমা করে কী করলো, যাবজ্জীবন কারাদণ্ড করে দিল। তো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে তাদের কমিউটেশন হবে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে নেক্সট হচ্ছে মিলিটারি পাওয়ার। মিলিটারি পাওয়ারের মধ্যে সুপ্রিম কমান্ডার হচ্ছে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা সুপ্রিম কমান্ডার বলি।
তো ডিফেন্স ফোর্সেস যে সুপ্রিম কমান্ডার সে হবে কিন্তু মিলিটারি পাওয়ারের একদম সুপ্রিম কমান্ডার। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স। অ্যাপয়েন্টস চিফ অফ আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনটে যে আমাদের স্থল, বায়ু এবং জলসেনা যে আছে তাদেরকে নিয়োগ করে হচ্ছে, তাদের চিফদের নিয়োগ করে প্রেসিডেন্ট। তো এটা মিলিটারি পাওয়ার্স। ডিক্লেয়ার ওয়ার, কনক্লুডস পিস, সাবজেক্ট টু দ্য, অর্থাৎ এখানে যে কোনো মানে যুদ্ধ ঘোষণা করতে হলে সেটা প্রেসিডেন্টই ঘোষণা করবে। তো এই ক্ষেত্রে এই ডিক্লারেশনগুলো তার ক্ষমতার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে ডিপ্লোম্যাটিক পাওয়ার্স, অর্থাৎ রিপ্রেজেন্টস কান্ট্রি ইন দ্য ইন্টারন্যাশনাল ফোরাম, কে রিপ্রেজেন্ট করে? প্রেসিডেন্ট। সেন্ড অ্যাম্বাসেডার অ্যান্ড রিসিভস ডিপ্লোম্যাটস, অর্থাৎ আমাদের থেকে যে অ্যাম্বাসেডার যায় অন্য দেশে সেটা দেখাশোনা করেন, এবং অন্য দেশ থেকে আমাদের দেশে যে সমস্ত ডিপ্লোম্যাটস আসে অর্থাৎ যে দূত, বিদেশি দূত, তাদের ব্যাপারগুলো দেখাশোনা করে। ইন্টারন্যাশনাল ট্রিটি যত কিছু আছে, যে সমস্ত চুক্তি, এগ্রিমেন্ট, সেগুলো দেখাশোনা করে। ইমার্জেন্সি প্রভিশনের মধ্যে যে ন্যাশনাল, আমাদের 3 ধরনের ইমার্জেন্সি আছে, ন্যাশনাল ইমার্জেন্সি, প্রেসিডেন্টস রুলস এবং ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এই 3 ধরনের ইমার্জেন্সির আর্টিকেলগুলো পাশে দেওয়া রয়েছে। তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করার সম্পূর্ণ ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টের আছে। তো এইগুলো হচ্ছে সমস্ত প্রেসিডেন্সিয়াল পাওয়ার, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি প্রত্যেকটা লাইন বাই লাইন ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্টে করো। যদি অনেকে বলে সেই বিষয়টা নিয়ে আলাদা করে ভিডিও নিয়ে আসবো, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।